আজকের মুভির নাম মীনাক্ষী সুন্দরেশ্বর। আজ আমাদের গল্পের মেইন ক্যারেক্টার, তাদের নামও মীনাক্ষী আর সুন্দরেশ্বর। তারা একে অন্যের সাথে কিভাবে মিলিত হবে, তাদের লাইফ হ্যাপি হবে নাকি স্যাড হবে, আজ সেই গল্পটা আমরা উপভোগ করব। আসলে সবার জীবনেই এমনটা হয়। সুন্দর আর সফট একটা গল্প, আপনাদের ভালো লাগবে। চলুন গল্পে চলে যাই। এইটা মীনাক্ষী, সে রজনী স্যারের অনেক বড় ফ্যান। আর এইটা সুন্দর, সে খুব নার্ভাস। তার ফ্যামিলি বিজনেস হচ্ছে শাড়ির। সুন্দর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, আরও 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও তার জব হয় নাই। সুন্দরের বাবা সুন্দরকে অকম্যায় ভাবে। আজ তারা সবাই মিলে সুন্দরের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। বাসা থেকে বের হওয়ার আগেই সুন্দরের বড় ভাই একটা কয়েন দেয় তাকে আর বলে, বাবা এই কয়েনটা নিয়ে গিয়েছিল মায়ের সাথে দেখা করতে। আমিও এটা নিয়ে গিয়েছিলাম তোর ভাবির সাথে দেখা করতে। আমাদেরও বিয়ে হয়ে গেছে, আজ তোরও হয়তো হয়ে যাবে। এই নে, এটা তোর কাছে রাখ। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে মেয়েদের বাসার উদ্দেশ্যে। সুন্দরের ভাই ঠিকানায় এসে ফোন দেয় সেই ম্যারেজ কোম্পানিকে, যার মাধ্যমে তারা মেয়ের খোঁজ পেয়েছে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ঠিক তখনই সামনের বাসা থেকে একজন ভদ্রলোক এসে বলে, আপনারা মেয়ে দেখতে এসেছেন? আসুন, ভিতরে আসুন। এরপর সবাই ভিতরে চলে যায়। সুন্দর অনেক নার্ভাস, সে এদিক ওদিক দেখছে, সবাই টুকটাক কথা বলছে। তখনই মীনাক্ষী ভিতর থেকে বাহিরে আসে আর সবাইকে প্রণাম করে। সুন্দর তো প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। এরপর মীনাক্ষীর মা বলে, যা তোরা দুজনে ভেতরে গিয়ে কথা বল, আর ওকে বাসাটা ঘুরিয়ে দেখা। এরপর মীনাক্ষী আর সুন্দর আসে মীনাক্ষীর রুমে। দুজনেই লাজুক চোখে তাকাচ্ছে একে অন্যের দিকে, দুজনেই চুপচাপ। মীনাক্ষী বলে, ঠিক আছে, আমি শুরু করছি, তোমার কোটটা খুলে ফেলো। সুন্দর একটু ঘাবড়ে যায়, আর এরপর সুন্দরের কোটটা মীনাক্ষী পরে বলে, ঠিক আছে, এবার বলো আমি কেন তোমাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করব। সুন্দর বলে, আমি ইঞ্জিনিয়ার, আমি কোনো কাজ মাঝপথে ফেলে রেখে যাই না। আমাকে যদি গন্তব্য বলে দাও, তাহলে আমি সেই গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয় সেটা বের করে ফেলবো। সত্যি বলতে আমার কাছে কোনো জব নেই, তবে আমি শাড়ির বিজনেস করতে চাই না। আমার বাবা ভাবে আমাকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আমি ট্রাই করতে চাই, নিজের যোগ্যতায় কিছু করতে চাই। মীনাক্ষীর কথাগুলো ভালো লাগে। সুন্দরের সিম্পলিসিটি মীনাক্ষীর পছন্দ হয়। যদিও সুন্দর বলে, আমি মুভি দেখি না, মুভি দেখতে গেলেই আমার ঘুম চলে আসে। এদিকে মীনাক্ষী তো রজনী স্যারের অনেক বড় ফ্যান। এইসব কথা হচ্ছে, তারই মাঝে বাইরে শোরগোল পড়ে যায়। সুন্দরের পরিবার যাচ্ছিল অন্য একটা মেয়েকে দেখতে, আর মীনাক্ষীর পরিবার অপেক্ষায় ছিল অন্য একটা ছেলের জন্য। সেই ছেলেপক্ষ বাসার বাইরে এসে হাজির, আর কোম্পানি থেকে ফোন দিয়ে বলা হয় বাসার ঠিকানাটা ওইটা না, অন্য একটা। এখন মীনাক্ষী আর সুন্দর বাইরে বেরিয়ে আসে। দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল। সুন্দর চলে যাবে ঠিক এমনই সময় মীনাক্ষীর দাদু বলে, ভাগ্যে যদি এমনটাই লেখা থাকে তাহলে এমনটাই হবে। মীনাক্ষী আর সুন্দরের নাম যুগ যুগ থেকে একই সাথে উচ্চারিত হচ্ছে। ছেলে আমাদের পছন্দ। সুন্দরের বাবাও বলে, আমাদেরও তো মেয়ে পছন্দ। এরপরেই দুজনের বাগদান হয়ে যায়, দুজনের বিয়ের দিন ঠিক হয়। দুজনেই অনেক হ্যাপি। মীনাক্ষী আর সুন্দরেশ্বরের বিয়ে, পরিবারের সবাই অনেক আনন্দে বিয়েটা সম্পন্ন করে। বিয়ের দিন রাতে মীনাক্ষী বসে আছে, পাশে এসেই সুন্দর বসে। দুজনের কাছেই রোমান্টিক একটা রাত। পাশেই দুধের গ্লাস রাখা। মীনাক্ষী বলে, আচ্ছা এটা কেন রাখা? সুন্দর বলে, আসলে আমাদের আজ যা করতে হবে তার জন্য শক্তির দরকার, এই জন্যই দুধ রাখা আছে। মীনাক্ষী বলে, তাহলে আমাদের দুজনেরই তো এটার দরকার। সুন্দর বলে, হ্যাঁ তা তো ঠিক। এই বলে দুজনেই একই গ্লাস থেকে দুধটুকু অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে। ভালোবাসার পূর্ণতা পায় বিয়েতে, আবার বিয়ের মাধ্যমেই ভালোবাসার সূচনা হয়। দুজনেই কিছুটা ক্লোজ হয়ে আসে। কিন্তু হঠাৎই সুন্দরের ফোনে একটা এসএমএস আসে। সুন্দর এসএমএসটা পড়ে দেখে কাল সকালে তার একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। সুন্দর বলে, মীনাক্ষী কাল তো ইন্টারভিউ, আমার পড়তে হবে, আমাকে প্রিপারেশন নিতে হবে। ওকে, কাল সকাল হতে তো 5 ঘন্টা সময় বাকি আছে, আমি 3 ঘন্টা প্রিপারেশন নেই, এরপর 2 ঘন্টার জন্য তোমার কাছে আসি, তুমি কি বলো? ফার্স্ট টাইম 2 ঘন্টা তো এনাফ হবে, তাই না? মীনাক্ষী বলে, তোমার জব, তোমার স্বপ্ন, তুমি সেই দিকেই ফোকাস করো। সুন্দর টেবিলে বসে যায়, পড়তে শুরু করে। এদিকে মীনাক্ষী ঘুমিয়ে পড়ে। সকালে সুন্দর রেডি হয়ে ইন্টারভিউ দিতে বেরিয়ে যায়। মীনাক্ষীর ঘুম ভাঙলে সে উঠে নিজে সুন্দরের সাথে কল্পনা করতে থাকে। দুষ্টু মিষ্টি সকাল, সুন্দর তাকে কাছে টানছে, জড়িয়ে ধরছে। সেই মিষ্টি অনুভূতিগুলো মীনাক্ষী অনুভব করতে থাকে। এরপর সে বাইরে আসে। বাইরে সুন্দরের নানি বসেছিল। সে বলছে, মীনাক্ষীর বাসা থেকে যেই জিনিসগুলো এসেছে সেগুলিতে তার নাম লিখে রাখো। মীনাক্ষী বলো, কেন দিদা?
আমার বাড়ির জিনিসে কি তোমাকে রান্না করে খাওয়াবো না? শুধু আমি কি খাবো নাকি? কথাটা শুনে সে বলে, বৌমা, তোমার ছেলের বউ তো দেখছি অলরাউন্ডার, সবাই মীনাক্ষীকে পছন্দ করে, আপন করে নেয়। এদিকে সুন্দরের ইন্টারভিউ মোটামুটি হয়, কিন্তু তার বিশ্বাস নেই যে সে জবটা পাবে কিনা বা কোম্পানি তাকে ডাকবে কিনা। সে বাসায় ফিরে আসে, হতাশ হয়ে বসে আছে সুন্দর। মীনাক্ষী সুন্দরের পাশে এসে বসে গল্প করতে থাকে। ঠিক তখনই একটা চিঠি খুলে সুন্দর দেখে, সেখানে লেখা আছে তাকে ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে কাজ করার অপরচুনিটি দেওয়া হয়েছে, তাকে ডাকা হয়েছে। মীনাক্ষীকে সুন্দর বলে, মীনাক্ষী, এমন সুযোগ হয়তো আমি আর পাবো না, আমাদের ব্রাইট ফিউচারের জন্য আমাকে যেতেই হবে, তুমি কিছুদিন পর চলে এসো ব্যাঙ্গালোরে। মীনাক্ষীর মনটা আরও খারাপ হয়ে যায়। রাতে প্যাকেজিং শুরু হয় সুন্দরের। রাতে সুন্দর বলে, মীনাক্ষী, সকালে ট্রেন, এখনও তো 4 ঘন্টা বাকি, আমাদের প্রথম কিসটা আমরা করতেই তো পারি, তাই না? মীনাক্ষী বলে, ওকে ঠিক আছে, চলো এটাকে স্মরণীয় করে রাখি। তখন মীনাক্ষী খোলা জানালার পাশে গিয়ে বসে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল তার উপরে এসে পড়ছে। সুন্দর মীনাক্ষীকে প্রথমবারের মতো কিস করে। সুন্দর একটা মুহূর্ত। মীনাক্ষী বলে, বাহ, তুমি তো দেখছি খুব এক্সপার্ট। সুন্দর বলে, জানি না এক্সপার্ট কিনা, তবে অনেক বছর এই কিসটার জন্য অপেক্ষা করেছি, নিজেকে প্রস্তুত করেছি। এই বলে আরও একটাবার দুজন দুজনকে কিস করে। ঠিক তখনই সুন্দরের বাবা ডাকে ছাদে আসার জন্য। ছাদ থেকে নিচের দিকে জল পড়ছে। মীনাক্ষীকে রেখে সুন্দর উঠে যায়। মীনাক্ষীর মনটা খারাপ হয়। সুন্দর দাঁড়ায়, ফিরে এসে মীনাক্ষীকে আলতো করে আরও একটা কিস করে যায়। মীনাক্ষী হেসে দিয়ে বলে, যাও, না হলে চলে আসবে তোমার বাবা। পরদিন ট্রেনে রওনা দেয় সুন্দর। মীনাক্ষীর সাথে পুরো পরিবারও সুন্দরকে বিদায় দেয়। বিয়ের পরদিন দুজনে আলাদা হয়ে যায়। সুন্দর চলে আসে ব্যাঙ্গালোরে, আর মীনাক্ষী থেকে যায় মথুরায়। সুন্দর সোজা সেমিনারে গিয়ে উপস্থিত হয়। কোম্পানির হেড বলে, 25 মিনিট লেট করেছো তুমি প্রথম দিনেই। সুন্দর বলে, স্যার, আমি সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি, সোজা স্টেশন থেকে এসেছি, সরি স্যার। সেন্থিল স্যার বলে, ঠিক আছে, বসো। এরপর সেন্থিল স্যার তার কথা বলতে থাকে। সে বলে, আমি এমন ব্যক্তিদের খুঁজছি যারা একদম নতুন, যাদেরকে আমি আমার মতো করে গড়ে তুলব, কারণ ব্যাচেলর ছেলেদের মাইন্ড থেকে ফ্রেশ। আমি এমনই ছেলেদের খুঁজছি। তোমাদের 1 বছর দেওয়া হবে, এই সময় তোমাদের প্রত্যেককে একটা করে অ্যাপ বানাতে হবে। সে অ্যাপগুলো তোমাদের নিউ বিজনেস হবে। আমরা সেই অ্যাপে ফান্ডিং করব, সেই অ্যাপকে এগিয়ে নিয়ে যাব। টপ 5 অ্যাপ যারা বানাবে তাদের ফান্ডিং আমরাই ব্যবস্থা করব। অর্থাৎ এটা তোমাদের কাছে বড় একটা সুযোগ, নিজের কোম্পানি, নিজের প্রতিষ্ঠান চালু করার। সব কথা শেষে সুন্দর পাশের ছেলেকে বলে, ব্যাচেলর মানে? তখন পাশের ছেলেটা বলে, সেন্থিল স্যার বিশ্বাস করে বিবাহিতরা ফ্যামিলি ওয়াইফের প্রেশারে থাকে, অনেক চিন্তার মধ্যে থাকে, তাই তারা কাজে মনোযোগী হতে পারে না। এজন্য তার রিকোয়ারমেন্ট আনম্যারিড ছেলে। সুন্দর তার হাতের আংটিটা খুলে ফেলে। এইদিকে মীনাক্ষী সুন্দরের বোনের সাথে শপিং করে একটা হোটেলে আসে খাবার খাওয়ার জন্য। ঠিক সেখানেই মীনাক্ষীর দেখা হয় অনন্থন নামের এক ছেলের সাথে। অনন্থন বলে, মীনাক্ষী, এতদিন পর, ভুলেই তো গেছো, কোনো খোঁজ খবরও তো নাও না। মীনাক্ষী হায় বলে। এরপর সুন্দরের বোন চলে যায় সেখান থেকে। অনন্থন আর মীনাক্ষী বসে খাবার খায়, গল্প করে। এরপর অনন্থন বলে, মীনাক্ষী, প্লিজ রজনী স্যারের সেই কিছু ডায়লগ একটু অ্যাক্টিং করে দেখাও না, অনেক মিস করছি সেটা। এরপর মীনাক্ষী অ্যাক্টিং করে, রজনী স্যারের ডায়লগগুলো বলতে থাকে। সন্ধ্যায় মীনাক্ষী ফিরে আসে আর সুন্দরকে ফোন দেয়, কিন্তু সুন্দর তার রুমমেটদের সাথেই ছিল, সে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর সুন্দর ফোন ব্যাক করে আর বলে, মীনাক্ষী, একটা প্রবলেম হয়ে গিয়েছে। এইখানে আসার পর আমি জানতে পারি এখানে যারা কাজ করে তারা সবাই আনম্যারিড, বস ম্যারিড পছন্দ করে না, তাই তোমার হয়তো এখানে আসা হবে না। 1 বছর আমাদের কষ্ট করে দূরে থাকতে হবে। দেখতে দেখতে সময়টা কেটে যাবে, তুমি প্লিজ বাসায় বলো তুমি নতুন শহরে আসবা না, এটা বলে ম্যানেজ করে নিও। মীনাক্ষীর মন আবারও ভেঙে যায়। আসলে বিয়ের পর একটা মেয়ে সব কিছু ছেড়ে একজনের হাত ধরে চলে আসে, কিন্তু সেই মানুষটাই যদি সাথে না থাকে তাহলে অনেক অসহায় লাগে নিজেকে। মীনাক্ষী বাসায় বলে সে ব্যাঙ্গালোর আর যাবে না, নতুন শহরে একা একা তার ভালো লাগবে না, এমনটাই সে বলে। এটা বলে সে বাসায় ম্যানেজ করে নেয়। পরদিন সে একটা ইন্টারভিউ দিতে যায়, সেখানে তার জবটা কনফার্মও হয়ে যায়। কিন্তু সুন্দরের বাবা মীনাক্ষীকে বলে, তুমি আমার নাতিটাকে একটু পড়াও, তোমার মতো অলরাউন্ডার বানাও, তুমি ওকে মানুষ করতে পারবে। মীনাক্ষী কিছু বলে না, সে রাজি হয়ে যায়। এরপর রাতে সুন্দরের সাথে কথা বলে মীনাক্ষী। সুন্দর বলে, মীনাক্ষী, আমি কখনো কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাইনি, আমার নিজের শহরটাও আমি ঘুরে দেখিনি, ভেবেছিলাম বিয়ে করে দুজনে একসাথে ঘুরবো। মীনাক্ষী সুন্দর দুজনেরই মন খারাপ।
এবার মীনাক্ষী ভাবে, যাক, দুজনে আলাদা থাকলেও একসাথে থাকার চেষ্টা করব, খুশি থাকার চেষ্টা করব। মীনাক্ষী সুন্দর দুজনেই প্রতিদিন ভিডিও কলে কথা বলে। মীনাক্ষী বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে সুন্দরকে পাঠায়। সুন্দর অফিসে যাওয়ার আগে প্রতিদিন একটা করে সেলফি পাঠায়। মীনাক্ষীও তাই করে। এভাবেই দুজনের দিন ভালোই কাটছিল। লং ডিস্টেন্স রিলেশনশিপ। একটা মজার ঘটনা ঘটে মাঝখানে। মীনাক্ষী সুন্দর দুজনের কথা বলছিল ভিডিও কলে, তো দুজনেই একটু রোমান্টিক হয়ে যায় আর তারা চোর পুলিশ খেলার সিদ্ধান্ত নেয়। সুন্দর তার হাত বেঁধে ফেলে তার বেডের সাথে, আর মীনাক্ষী যায় পুলিশের ড্রেস পরতে। ঠিক এমন সময় মীনাক্ষীর রুমে চলে আসে সুন্দরের মা, আর সে দেখে ফেলে তার ছেলে বেডের সাথে বাঁধা। সে তো চিন্তায় পড়ে যায়, তার ছেলেকে কেউ কিডন্যাপ করেছে। সবাইকে সে ডাকে, একে একে সুন্দরের ভাবি, বোন, বাবা সবাই চলে আসে। আর তখনই মীনাক্ষীও আসে পুলিশের ড্রেস পরে। পুরা এম্বারেসিং একটা মোমেন্ট। সুন্দরের বোন বলে, আরে মা, ভাইয়া ভাবি চোর পুলিশ খেলছে। তখন সবাই একটু করে বুঝতে পারে বিষয়টা কি। সুন্দর ফোনে সার্চ দেয় কিভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপ ভালো থাকে। সেখানে সে পরে ওয়াইফকে কখনোই বলা যাবে না সে ভালো আছে। সুন্দর মীনাক্ষীকে বলে তার ব্যাঙ্গালোর শহর ভালো লাগছে না, একা একা তার সাথে কথা বলারও তো কেউ নেই। এদিকে এসব শুনে মীনাক্ষীরও খারাপ লাগে। কয়েকদিন পর সুন্দরের বার্থডে। মীনাক্ষী ভাবে সে ব্যাঙ্গালোর যাবে আর সুন্দরকে একটা সারপ্রাইজ দিবে। এদিকে সুন্দরের রুমমেট অফিসের সবাইকে পার্টিতে ডাকে তাদের বাসায়। বার্থডে সুন্দরের, কিন্তু এনজয় করছে বাকি সবাই। সেখানে ছেলে মেয়ে সবাই আছে, বক্স বাজছে, সুন্দরকে নিয়ে ডান্স করছে তারা। এরই মাঝে মীনাক্ষী সেখানে এসে পড়ে। সবাই মীনাক্ষীর দিকে তাকায়। মীনাক্ষী সব কিছু দেখে নিজেকে বিশ্বাস করতে পারছে না। তারপর সে নিজেকে কন্ট্রোল করে সবাইকে বলে, আমি মীনাক্ষী, সুন্দরের কাজিন, মাথুরাই থেকে এসেছি। এরপর সুন্দর আর মীনাক্ষী বেলকুনিতে যায়। সেখানে গিয়ে সুন্দর বোঝাতে চায়, মীনাক্ষী, এসব যা দেখছো এসব কোনোটাই সত্যি না। ওরা এমনিতেই এসেছে, আমার রুমমেট ওদের সবাইকে ইনভাইট করেছে। কিন্তু স্বাভাবিকভাবেই এটা মীনাক্ষী বিশ্বাস করার কথা না বা বোঝার কথা না, কারণ সে এসেছে তার প্রিয় মানুষকে হ্যাপি করতে। আর সে এসে দেখে সে পার্টি করছে। এখন সব কিছুই মীনাক্ষীর মনে হয় মিথ্যা। সুন্দর এখানে ভালোই আছে, সে হ্যাপি আছে, তার ফ্রেন্ড, স্টাফ সবাইকে নিয়ে সে হ্যাপি আছে, এসবই তার মনে হতে থাকে। এরপর মীনাক্ষী রাগ করে চলে আসে। সুন্দরের বাবা, ভাতিজা আর মীনাক্ষী এসেছে ব্যাঙ্গালোরে। মীনাক্ষী হোটেলে চলে যায়। পরদিন সুন্দরকে দেখার জন্য তার বাবা অফিসে যায়। সেখানে গিয়ে মীনাক্ষী বলে, আপনি যান, আমি এখানেই বসে থাকছি, আমি ভিতরে যাব না। এরপর মীনাক্ষী ফোন দেয় সুন্দরকে আর বলে, তোমার বাবা এসেছে অফিসে, সে কোথায় গেছে আমি জানি না। একটু রাগেই বলে। সুন্দরের দিকে বেরিয়ে পড়ে তার বাবাকে খুঁজতে, আর সুন্দরের বাবাও সুন্দরকে খুঁজছে। খুঁজতে খুঁজতে সুন্দর একটা লিফটে ওঠে। সেই লিফটে পিছনের দিকেই তার বাবা ছিল, আর সেই লিফটে সেন্থিল স্যারও ওঠে, কোম্পানির মালিক। উনি সুন্দরকে দেখে বলে, সুন্দর, অনেক পরিশ্রমী তুমি, তোমাকে দেখে আমার নিজের ইয়াং এজের কথা মনে পড়ে যায়, তুমি ভালো কাজ করছো, বেস্ট অফ লাক। এটা পিছন থেকে সুন্দরের বাবা শোনে। সে অনেক খুশি হয়, এত বড় জায়গায় ভালো কাজ করছে, প্রশংসা পাচ্ছে তার ছেলে, এটা তার গর্বের বিষয়। সন্ধ্যায় স্টেশনে আসে সুন্দর। সুন্দরের বাবা সুন্দরকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস বাবা, তোর জন্য আমার গর্ব হচ্ছে। এই বলে সে ট্রেনে উঠে যায়। মীনাক্ষীও ট্রেনের দিকে যায়, কিন্তু সুন্দর হাত ধরে বলে, মীনাক্ষী, তুমি আমাকে ভুল বুঝো না। মীনাক্ষী সুন্দরের কথা না শুনে ট্রেনে উঠে যায়। আবারও দুজনে দুই শহরে। মীনাক্ষী পরদিন যায় হোটেলে খাবার খেতে। সেখানে আবার তার দেখা হয় আনান্থানের সাথে। আনান্থান এবার বলে, আমার ফ্যামিলি বিজনেস চায়ের। আনান্থান মীনাক্ষীকে রিকোয়েস্ট করে, তুমি আমার বিজনেসটা একটু হেল্প করো, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আনান্থান মীনাক্ষীকে একটা শাড়ি দেয়। এই শাড়ির পিছনে একটা গল্প আছে। আনান্থান গিয়েছিল সুন্দরের বাবার দোকানে। সেখানে সুন্দরের নানি আসে। সে একটা শাড়ি পছন্দ করে, কিন্তু যেই শাড়িটা তার পছন্দ হয় সেই শাড়িটা আনান্থান আগেই পছন্দ করে রেখেছে, আর ওই শাড়ি ছিল একটাই। এখন আনান্থান বলে, আপনি অন্য একটা নিন নানি, আমি একজনকে গিফট করব এটা। নানিও বলে, তুমি অন্য একটা দেখে নাও, আমি বয়স্ক মানুষ, এটা আমি নেই। কিন্তু আনান্থান রাজি হয় না। তারপর নানি চা ঢেলে দেয় আনান্থানের ওপরে। সেই শাড়িটাই আনান্থান গিফট করে মীনাক্ষীকে। এবার দীপাবলির সন্ধ্যায় সবাই রেডি হয়ে যায়। মীনাক্ষী বের হয় কিছুটা দেরিতে। মীনাক্ষী সেই শাড়িটা পরেই বের হয়। নানি আর সুন্দরের বাবা দেখে আর অবাক হয়ে যায়। এবার মীনাক্ষী বলে, বাবা, একটা খুশির খবর আছে, আমি একটা চা কোম্পানিতে জব করতে যাব। সুন্দর বাবা বলে, তুমি কোথাও যাবা না, তুমি কোথাও জব করবা না। সুন্দরের নানি বলে, এই শাড়ি? মীনাক্ষী বলে, আমার ফ্রেন্ড আনান্থান গিফট করেছে, ওর চায়ের কোম্পানিতেই কাজের অফার এসেছে আমার।
সুন্দরের নানি বলে, বাহ, ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে, একসাথে ঘোরা, শাড়ি গিফট, কাজও করবা একসাথে, তোমার লজ্জা করে না বিবাহিত মেয়ে হয়ে এসব করতে? মীনাক্ষী এবার রেগে যায় আর বলে, আমি আমার মন যা চাই তাই করব, আপনারা বলার কে? মীনাক্ষীর মন এমনিতেই খারাপ ছিল, তার পাশে সুন্দর নেই, তারপর সবাই কথা শোনাচ্ছে তাকে। সে ঘরে চলে যায় রেগে। একটু পরেই ফোন আসে সুন্দরের। সুন্দর বলে, মীনাক্ষী কি হয়েছে? বাসা থেকে ফোন দিয়েছিল। আর আনান্থানকে? মীনাক্ষী বলে, কেন আমাকে জিজ্ঞাসা কেন করছো? তোমার বাসার মানুষের কাছে শুনলেই তো পারো। এই বলে মীনাক্ষী ফোন কেটে দেয়। এরপর বাসা থেকে বের হয়ে চলে যায় তার বাবার বাড়িতে। সেখানে 2-1 দিন থাকে মীনাক্ষী। মীনাক্ষীর দাদু বলে, দেখ মা, তোর বাবা মা সবাই আমাকেই দোষ দিচ্ছে, আমি নাকি তোদের বিয়েটি জোর করে দিয়েছি। মীনাক্ষী বলে, আমার কপালে যা আছে দাদু তাই তো হচ্ছে, এখানে তোমার কোনো দোষ নেই। এরপর মীনাক্ষী আনান্থানের ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে সে কাজগুলো দেখতে থাকে। সব মিলিয়ে তার কোনো কিছুতেই ভালো লাগছে না। মীনাক্ষী মিস করতে থাকে সুন্দরকে। আর সব কিছুর মাঝেই আনান্থান মীনাক্ষীর কাছে আসতে চেষ্টা করতে থাকে। একদিন অনেকটা ক্লোজ চলে আসে দুজনে। মীনাক্ষী নিজেকে কন্ট্রোল করে নেয় আর সে ভাবে এভাবে কোনো কিছুর সমাধান হবে না। সে সুন্দরের সাথে দেখা করতে যাবে ব্যাঙ্গালোর। দেখা করে সব ঝামেলা মিটিয়ে ফেলবে। রাতে মীনাক্ষী SMS দেয় সুন্দরকে, কিন্তু সুন্দরের সেই SMSটা দেখে সুন্দরের রুমমেট। সে দেখে মীনাক্ষীর সাথে সুন্দরের বিয়ের ছবি। সে মীনাক্ষীকে অফিসের সামনে আসতে বলে। মীনাক্ষী ভাবে সুন্দর SMSটা করেছে। সুন্দরের রুমমেট SMSটা করে ডিলিট করে দেয়। আসলে ওই দিন সবার অ্যাপ ইন্ট্রোডিউসের দিন ছিল। তারা যেই অ্যাপের পেছনে কাজ করেছে সেটা বড় বড় কোম্পানির সামনে তুলে ধরতে হবে। পরদিন সুন্দর রেডি হয়ে বের হয়ে যায় অফিসে। সবাই একে একে তাদের অ্যাপ নিয়ে কথা বলছে। এক একজন এক এক রকম অ্যাপ বানিয়েছে। যখনই সুন্দর স্টেজে যাবে তখনই একটা SMS আসে মীনাক্ষীর। সে বলে, আমি বাহিরে ক্যান্টিনে আছি, তোমার অফিসের বাইরে। এটা দেখে সুন্দর বাইরে যায় আর বলে, তুমি এখানে কেন? সবাই যদি দেখে তাহলে বিপদ হবে। মীনাক্ষী বলে, আরে তুমি তো এখানে আসতে বলেছ, দেখো SMS। সুন্দর বলে, কই, আমারটায় তো কোনো SMS নেই, আমি তো কোনো SMS করিনি। ঠিক তখনই সেন্থিল স্যার সেখানে চলে আসে আর বলে, সুন্দর, তোমাকে দিয়ে এটা আশা করিনি। মীনাক্ষী বলে, স্যার আমি ওর কাজিন, কংগ্রেস জানানোর জন্যই এসেছি। তখন সেন্থিল স্যার বলে, মিথ্যা বলে কোনো লাভ নেই, তোমরা বিবাহিত কাপল, আমার এখানে মিথ্যুকদের কোনো জায়গা নেই। সেন্থিল স্যার বলে, সুন্দর, সবাই এসেছে যেহেতু তুমি ডিসকোয়ালিফাই এমনিতেও, তাও সম্মানের খাতিরে তোমার প্রেজেন্টেশনটা তুমি দিতে পারো। এই বলে সে চলে যায় সেখান থেকে। মীনাক্ষী বলে, সুন্দর, তুমি এখানে আসতে বলেছো জন্যই আমি এসেছি, তাও অফিসে ঢুকিনি, বাইরেই ছিলাম। সুন্দর বলে, শাট আপ, অনেক হয়েছে, এবার হ্যাপি থাকো। অনেক খুশি তো তুমি, তাই না? সব তো শেষ হয়ে গেছে। এই বলে সুন্দর চলে যায় সেখান থেকে। অফিসে গিয়ে সুন্দর একটা রুমে দেখে সেন্থিল স্যার আর তার রুমমেট কথা বলছে। সুন্দর বুঝতে পারে ওর রুমমেট ওর সাথে প্রতারণা করেছে, মীনাক্ষীকে ওই আসতে বলেছে। এইটা শুনে সুন্দর দৌড়ে ক্যান্টিনে যায়, কিন্তু ততক্ষণে মীনাক্ষী সেখান থেকে চলে গেছে। এবার সুন্দর আসে তার অ্যাপ ব্যাপারে বলতে। সুন্দর বলে, অনেক রিলেশনশিপে আমরা কখন কি বলবো, প্রিয় মানুষের মনের অবস্থা কি, এটা জানতে পারি না। এজন্যই ভুল সময়ে ভুল কথা বলে আমরা তাদের কষ্ট দিই। আমি আজ এমনই একটা অ্যাপ বানিয়েছি যেটা ইউজারের গতিবিধি, সে কি দেখছে, কোন ভিডিও দেখছে, ফোনে কতক্ষণ কথা বলছে, কোন জিনিসে তার আগ্রহ, এই সব কিছু ডাটা অ্যানালাইসিস করে সেই ব্যক্তির মোড কেমন সেটা জানাবে। মোড অনেক রকমের হয়, হ্যাপি, অ্যাংরি, হর্নি, রোমান্টিক। এই মোডগুলো অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো। আর ঠিক সেই অনুযায়ী আমরা কথা বলতে পারবো। খুশির সময় খুশির কথা, দুঃখের সময় সান্ত্বনামূলক কথা, সব মিলিয়ে এই অ্যাপটা বানিয়েছিলাম আমি আমার ওয়াইফকে বোঝার জন্য, তার আরও ক্লোজ হওয়ার জন্য। কিন্তু আমি হয়তো এখন থেকে আর এটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার তার সাথে থাকাটা প্রয়োজন, তাকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। এই বলে সুন্দর সেখান থেকে বের হয়ে যায়। সবারই তার অ্যাপটার আইডিয়া অনেক ভালো লেগেছিল। একবারে সুন্দর ট্রেন ধরে চলে আসে গ্রামে। সুন্দর মীনাক্ষীকে খুঁজতে থাকে, তার বাসায়, মীনাক্ষীর বাসায়, সেই হোটেলেও সে যায়, কিন্তু সে দেখে কোথাও মীনাক্ষী নেই। সুন্দর বসেছিল একটা জায়গায়। তখনই সুন্দর দেখে শহরে একটা বড় মিছিল হচ্ছে, সবাই আনন্দ করছে। আসলে ওই দিন রজনী স্যারের একটা নতুন সিনেমা বের হয়েছে, তার জন্যই সবাই আনন্দ করছে। তখন সুন্দরের মনে পড়ে মীনাক্ষী রজনী স্যারের অনেক বড় ফ্যান ছিল, সে কোনো মুভি মিস করতো না। তাই সে বড় হলটা ভিড় ঠেলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে মীনাক্ষীকে।
মীনাক্ষী সবার সামনে ডান্স করছে, ডায়লগ বলছে, এনজয় করছে। সুন্দর মীনাক্ষীকে দেখে খুশি হয়। সে পাশে দাঁড়িয়ে ডাক দেয় মীনাক্ষী বলে। একটু পর মীনাক্ষী আসে তার সামনে আর বলে, কি বলতে চাও বলো। সুন্দর বলে, তুমি যা বলতে ব্যাঙ্গালোর এসেছিলে আমিও সেজন্যই এখানে এসেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোথাও যাচ্ছি না, তোমার সাথেই আছি সব সময়। মীনাক্ষী কিছু না বলে সোজা একটা কিস করে দেয় সুন্দরকে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আর সব ভুল বোঝাবুঝির সমাপ্তি হয়ে যায়। আর এভাবেই মীনাক্ষী সুন্দরেশ্বর মুভির গল্পের সমাপ্তি হয়। আসলে প্রিয় মানুষের কাছে থাকুন, সাথে থাকুন। একা একা অনেক সময় নিজেকে মানিয়ে নেওয়া যায় না, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই লং ডিস্টেন্স রিলেশনশিপে নিজেকে সেফ রাখুন, প্রিয় মানুষকে সময় দিন যতটা সম্ভব। এভাবেই সব সম্পর্কগুলো পূর্ণতা পাক, এই আশা রেখেই আজকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।